বোমায় বিধ্বস্ত বাড়ির ভেতর থেকে 4 মাসের ওয়াহিদাকে খুঁজে পাওয়ার পর গভীর মমতায় বুকে আঁকড়ে ধরেছিলেন উদ্ধারকর্মী আবু কিফা। তার চোখে পানি নাড়া দেয় গোটা বিশ্বকে। সংবাদটি প্রচারের সময় আবেগ ধরে রাখতে পারেননি বিবিসির উপস্থাপকও। এই 1 ঘন্টা আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। সবশেষে খবর, আলোচনা বিশ্লেষণ নিয়ে থাকছি আমি কাজী মহুয়া। খেলার মাঠের হার জিত এবং আনন্দ বেদনার সবশেষ খবর জানাচ্ছি আমি রুবাজিত খান। তবে আগে জানিয়ে দিচ্ছি শিরোনাম। কওমি মাদ্রাসার পাঠ্যক্রম সংস্কার ও শিক্ষার স্বীকৃতির প্রস্তাব আইনের খসড়া যাচ্ছে মন্ত্রণালয়ে। বেনাপোলে আগুনের জন্য বন্দর কর্তৃপক্ষকে দায়ী করছে ফায়ার সার্ভিস, এখনো জ্বলছে গুদাম। প্রস্তুতি ম্যাচে কাল বিসিবি একাদশ ইংল্যান্ড মুখোমুখি, কন্ডিশনে মানিয়ে নেবার চেষ্টায় সফরকারীরা। রাত 9টায় বাংলাদেশ আজ মতামত পাঠানোর বিষয়ে দেশ ছাড়ছে জঙ্গিরা। মতামত পাঠাতে পারেন এসএমএস অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানিয়ে দিচ্ছি সংবাদের পরের অংশে। কওমি মাদ্রাসা আইনের খসড়া অনুমোদনের জন্য আগামী সপ্তাহে পাঠানো হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ে। এটি অনুমোদন পেলে গঠিত হবে কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ। এই কর্তৃপক্ষ পাঠ্যক্রম আধুনিকায়নে কাজ করবে। সনদ পাওয়া শিক্ষার্থীরা পাবে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহ সরকারি চাকরি করার সুযোগ। দেশে কওমি মাদ্রাসার সংখ্যার সঠিক হিসেব নেই সরকারের কাছে। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমান কওমি মাদ্রাসা রয়েছে 20,000-এর ওপর। এই ধারায় পড়ালেখা করা শিক্ষার্থীদের সনদের নেই কোনো সরকারি স্বীকৃতি। সরকার কওমি মাদ্রাসা শিক্ষা আইন করার উদ্যোগ নিলেও 2013 সালে একটি পক্ষের বিরোধিতায় তা কার্যকর হয়নি। এরপর গত মাসের শেষ দিকে আইনের খসড়া তৈরির জন্য গঠন করা হয় একটি কমিটি। এই কমিটির খসড়ায় বলা হয়েছে সারা দেশের কওমি মাদ্রাসাগুলোর জন্য গঠিত হবে বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা কর্তৃপক্ষ। এই সংস্থার অধীনে মাদ্রাসাগুলির পরীক্ষা এবং তাদের শৃঙ্খলা রক্ষা, তাদের কারিকুলাম ইত্যাদি পরিচালিত হবে। খসড়া প্রণয়ন কমিটি বলছে আইন হওয়ার পর গঠিত কর্তৃপক্ষ কওমি মাদ্রাসা সনদের কার্যকারিতার বিভিন্ন বিষয়ে সুপারিশ করবে। সেই সঙ্গে মাদ্রাসার পাঠ্যক্রম ব্যবস্থাপনা সহ বিভিন্ন বিষয়ে কাজ করবে এই কর্তৃপক্ষ। তবে এর মাধ্যমে সরকারের কোনো প্রত্যক্ষ নিয়ন্ত্রণ তৈরি হবে না বলেও মনে করে খসড়া প্রণয়ন কমিটি। ইসলাম তো কোরআন ও হাদিসের আলোকেই চলবে, তাই কোরআন হাদিসের আলোকে চলতে গিয়ে যেন কোনো নিয়ন্ত্রণের সম্মুখীন না হয়, এটার প্রতি আমরা লক্ষ্য রাখব। সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন কওমি মাদ্রাসা বিশেষজ্ঞরা। তবে এক্ষেত্রে সতর্ক পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। সত্যিকার অর্থে যেখানে পড়ালেখা হয়, যেখানে ছেলে পেলেদেরকে মানুষ হিসেবে গড়ে তোলা হয়, যোগ্য করে গড়ে তোলা হয়, এমন প্রতিষ্ঠান ছাড়া কোনো প্রতিষ্ঠান নামকে অস্তে চলতে পারবে না। 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার অনুসরণে পরিচালিত হচ্ছে দেশের কওমি মাদ্রাসা শিক্ষা কার্যক্রম। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যারা কওমি মাদ্রাসা অনেকদিন ধরে যারা এটা অভিযোগ করে আসছিল যে তারা আসলে মূল কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ পায় না, তারা অনেকটাই নিশ্চয়ই এটাতে স্বস্তি পাবে। তবে আমি একটা জিনিস ভাবছিলাম যে বিশেষ করে প্রাথমিক এবং মাধ্যমিক যে শিক্ষা ব্যবস্থা বিশ্বের বেশিরভাগ উন্নত দেশে আমরা দেখি যে একই মানের এবং বাবা মার আর্থিক অবস্থা যাই হোক, ইচ্ছা যাই থাকুক, সবাইকে আসলে একই ধরনের শিক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। আমাদের দেশে যেটা আসলে অনেকগুলো প্যারালাল হয়ে গেছে এখন, এইটা আসলে এক ধরনের ভয়ঙ্কর একটা বিভেদ তৈরি করে ছোট বয়সে, যেটি আসলে সবাই এর বিরুদ্ধে বলছেন যে আমরা আসলে একমুখী শিক্ষা চাই এবং অন্ততপক্ষে প্রাথমিক বা উচ্চ মাধ্যমিক, যেটি মহুয়া বললেন যে তার মধ্যে আসলে কোনো বিভেদ চাই না। কিন্তু আমরা যদি এখন শুধু কওমি মাদ্রাসার দিকেই তাকাই, আপনি নিশ্চয়ই দেখবেন যে 2012 সালে 15 এপ্রিল হেফাজত ইসলামের যে আমির শাহ আহমদ শফি, উনাকে চেয়ারম্যান এবং সোলাগিয়া যে ঈদগাহের খতিব আছেন ফরিদুদ্দিন মাসুদকে কো চেয়ারম্যান করে যে একটি কমিটি করা হয়, যারা আজকে যে শিক্ষা মন্ত্রণালয় এই কওমি মাদ্রাসা সংক্রান্ত আইনের যে খসড়া শিক্ষা মন্ত্রণালয়কে যারা পাঠালেন। কিন্তু শফি সাহেব এই ফরিদুদ্দিন মাসুদ এবং রুহুল আমিন সরকার যে দুইজন মেম্বার আছে তাদেরকে বাদ দেওয়ার কথা বলে নতুন আরেকজন কো চেয়ারম্যান নিয়োগ দিতে বলেছেন এবং সদস্য সচিব পদও আরেকজনকে দিতে বলেছেন। এর একটি বড় কারণ তিনি বলেছেন যে আপত্তিটির বিষয় হচ্ছে যে ফরিদুদ্দিন মাসুদ হচ্ছে সরকারের লোক, সুতরাং তিনি যা করবেন তা আসলে লোকে মেনে নেবেন না এবং তিনি যথেষ্ট জনপ্রিয় না। সেই ক্ষেত্রে এই
আইনের খসড়া যে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হলো তাতে কতজন আসলে মেনে নেবেন এবং আপনার ইচ্ছা পূরণ হবে যে সবাই এটি স্বীকৃতির ব্যাপার, সেটি আসলে বলা খুব মুশকিল। আপনি জি। তবে আমার মনে হয় যে এটা খুব একটা সমস্যা হবে না, এই সমস্যাটা হয়তো সমাধান নিশ্চয়ই করতে পারবে, কিন্তু এটা কি অনেক দেরি হয়ে যাচ্ছে কওমি মাদ্রাসার বিষয়টা? দেরি তো আসলে হয়েছে। আপনি যা মানে যেটি বললেন, অন্ততপক্ষে মাধ্যমিক পর্যায় পর্যন্ত আসলে এত বহুমুখী শিক্ষা থাকা দরকারই ছিল না, স্পেশালি কওমি মাদ্রাসার ক্ষেত্রে, যেটি সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। ওরা পড়াশোনা করছে কিন্তু তাদেরকে আপনি পড়াশোনা কোনো রকম স্বীকৃতি দিচ্ছেন না। তারা পড়াশোনা করছে, তাদেরকে আপনি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে সুযোগ দিচ্ছেন না, তাদের সেই পড়াশোনাটা এক ধরনের না পড়াশোনা হয়ে থাকছে, যেটি নিয়ে অনেক দিন ধরে কথা ছিল, যেটি স্বীকৃতি দিতে হবে বা স্বীকৃতি দেওয়ার কোনো একটি সুযোগ বাইর করতে হবে। এসেছে আসলে আগে সরকারগুলোকে, আমরা এই বর্তমান সরকারকেও এটা নিয়ে খুব বেশি আসলে আলোচনা বা এটা নিয়ে কাজ করতে দেখিনি। এখন এবার দেখা যায় কি হয়। যাই হোক, আরেকটি সংবাদ আছে এই ধরনেরই, আমি একটু জানিয়ে দিতে চাই। মুক্তিযুদ্ধে বিরোধিতাকারী পূর্ব পাকিস্তানের গভর্নর আব্দুল মোনায়েম খানকে শহীদ আখ্যা দিয়ে চলেছে পাঠদান। এই অভিযোগ তুলে ময়মনসিংহের অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে মুক্তিযোদ্ধারা। অভিযোগ আছে এই প্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস, বিজয় দিবস সহ কোনো জাতীয় দিবসই পালন করা হয় না। 1996 সালে ময়মনসিংহ শহরে অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুল প্রতিষ্ঠা করেন বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী আব্দুল মোনায়েম খানের মেয়ে নাসরিন মোনায়েম খান। স্কুলের সাইনবোর্ডে আব্দুল মোনায়েম খানকে শহীদ হিসাবে লেখা হয়। পরে ধৃষ্টতাপূর্ণ শব্দটি কালি দিয়ে মুছে দেয় মুক্তিযোদ্ধারা। সম্প্রতি আবারও প্রতিষ্ঠানটির সব কাগজপত্রে মোনায়েম খানকে শহীদ ও হেলালে পাকিস্তান আখ্যা দেওয়া হয়েছে। আর ইতিহাস বিকৃতি করে এসবই শেখানো হচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের। তাকে অন্যায়ভাবে মারা হয়েছে, তাই আমরা এভাবেই জানছি উনি শহীদ হয়েছে। আমরা জানি যে কেউ যদি কারো হাতে মারা যায় তাহলে তাকেও শহীদ বলে। সার্টিফিকেট বিভিন্ন ইতেও লেখা থাকে, বাট অ্যাকচুয়ালি উনি ওই সেন্স ইউজ করে, আই গেস। অন্বেষা ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ থাকেন ঢাকায়, মাঝে মধ্যে আসেন। প্রশাসনিক কর্মকর্তা মোনায়েম খানের প্রশংসায় পঞ্চমুখ। মুক্তিযোদ্ধা মেরে ফেলছে বলে যে উনি স্বাধীনতা বিরোধী, কথাটা এরকম না, কিন্তু আপনি কোথাও পাবেন না এই কথা। কি পাবো না? উনি যে বিরোধিতা করছেন বা উনি কাউকে সহযোগিতা করছেন, নাই কোথাও। না না, এইটা হচ্ছে একটা প্রচারিত কথা। এসব ঘটনায় ক্ষুব্ধ মুক্তিযোদ্ধা ও সাবেক ছাত্র নেতারা জেলা প্রশাসনের কাছে স্মারকলিপিও দিয়ে ইতিহাস বিকৃতির প্রতিকার চেয়েছেন। এসপিকে শব্দটির অর্থ আমরা খুঁজে বের করেছি, সেটি হলো হিলালি পাকিস্তান। তাকে পাকিস্তান সরকার পাকিস্তানের প্রতি আনুগত্য এবং বাঙালিদের দমন পীড়নে, স্বাধিকার এবং স্বাধীনতা আন্দোলনে দমন পীড়নে তার পাকিস্তানের পক্ষে জোরালো ভূমিকার কারণে তাকে উপাধিটি দেওয়া হয়েছে। মুক্তিযোদ্ধারা এই মোনায়েম খানকে গুলি করে হত্যা করেছে। সেই মোনায়েম খান যদি শহীদ হয়ে যায়, তার নামে যদি শহীদ স্কুল কলেজ হয়, তার নামে যদি সার্টিফিকেট বেরিয়ে আসে এই স্বাধীন বাংলাদেশে, এর চেয়ে ন্যাক্কারজনক এবং লজ্জাজনক ঘটনা আর মুক্তিযোদ্ধাদের কাছেও নাই। বিষয়টি তদন্তে কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদন পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। 10 কার্য দিবসের মধ্যেই তারা তদন্ত প্রতিবেদন দেবে। তদন্ত প্রতিবেদন পেলে তার মতামতের প্রেক্ষিতে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব। ইতিহাস বিকৃতির সাথে জড়িতদের শাস্তি দেয়া না হলে প্রতিষ্ঠানটি বন্ধের আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন মুক্তিযোদ্ধারা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। সব শিশুর অধিকার নিশ্চিত করা ও বৈষম্য কমাতে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় শিশু একাডেমিতে সকালে বিশ্ব শিশু দিবসের উদ্বোধন করে আহ্বান জানান তিনি। প্রতিবন্ধী ও অবহেলিত শিশুর জন্য সুযোগ সৃষ্টি করতে সরকারের পাশাপাশি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানকেও ভূমিকা রাখতে বলেন প্রধানমন্ত্রী। ধনী গরিব সব শিশুই রাষ্ট্রের সম্পদ, তাদের মধ্যে ভেদাভেদ চলবে না। গরিব পরিবারে জন্ম নেওয়া শিশুটি যেন অযত্ন অবহেলায় কষ্ট না পায়, সেদিকে সমাজের সবাইকে খেয়াল রাখতে হবে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যারা একটু বিত্তশালী আছেন আপনার আশেপাশে, যারা দরিদ্র শিশু, সেই শিশুটি কেমন আছে, কেমন থাকে, সে লেখাপড়া করতে পারছে কিনা, তার গায়ে কাপড় আছে কিনা, বা সে পেট ভরে খেতে পারছে কিনা, যারা বিত্তবান তারা দয়া করে একটু তাদের এই শিশুদের দিকে নজর দেবেন। একটি শিশু পবিত্র শিশু, সে যেখানেই থাকুক তার অধিকার সমানভাবে আছে, কাজে এই অধিকারটা যেন সে নিশ্চিতভাবে পায়, এটা সকলে দেখবেন। প্রধানমন্ত্রী বলেন, ধনী গরিব সব শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে কাজ চলছে। পথশিশু, অটিস্টিক ও প্রতিবন্ধী শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে সকল বই ধীরে ধীরে আমরা ই বুক করে দিচ্ছি। ছোট্ট ছোট্ট একটা হাতে একটা
আইপড থাকবে বা একটা ই বুক থাকবে, সেটা নিয়েই বাচ্চারা স্কুলে যাবে, সেভাবেই পড়াশোনা করবে, নতুন প্রযুক্তি শিখবে। প্রতিবন্ধীরা আমাদের দেশের জন্য গোল্ড মেডেল নিয়ে আসে, তারাই সব থেকে বেশি ভালো করে। কাজে তাদের এই খেলাধুলো বিকশিত হবার জন্য আমরা একটা একাডেমি তৈরি করে দিচ্ছি আমাদের ঠিক সংসদ ভবনের পাশেই, যে জায়গাটা একসময় ওখানে মূক ও বধির স্কুল ছিল, ওই জায়গাটায় আমরা তাদের প্র্যাকটিসের ব্যবস্থা করার জন্য একটা মাঠ তৈরি করে দিচ্ছি। এর আগে শিশু একাডেমিতে শেখ রাসেল চত্বর, ডিজিটাল লাইব্রেরি ও ই স্বাস্থ্য কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে চাইলে পদ ছাড়তে হবে জেলা পরিষদের প্রশাসকদের। এই বিধান যুক্ত করে জেলা পরিষদ সংশোধন আইন 2016 এর খসড়ায় অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এই তথ্য জানিয়েছেন। সভায় পার্বত্য চট্টগ্রাম ভূমি নিরোধ নিষ্পত্তি কমিশন অধ্যাদেশ ও আইন আকারে জারির অনুমোদন দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুরের টাম্পাকো ফালস কারখানায় আগুনে হতাহতদের জন্য এবং সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের মৃত্যুতে 2টি শোক প্রস্তাবও গৃহীত হয় সভায়। তার সাথে যুক্ত করা হলো বা জেলা পরিষদের প্রশাসক, এই শব্দটা এখন নতুন যুক্ত করা হয়েছে। বা সদস্য হন বা থাকেন, তাহলে তিনি নির্বাচনে দাঁড়াতে পারবেন না, নির্বাচনের যোগ্য হবেন না। তো তার সাথে একটা নতুন বাক্য সংযোজন করা হয়েছে। তবে নিয়োগকৃত জেলা পরিষদের প্রশাসক পদত্যাগ সাপেক্ষে নির্বাচনে প্রার্থী হইতে পারিবেন। একটা বিরতি নিচ্ছি। নটা 19 মিনিটে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। জনগণের প্রতি শ্রদ্ধা রেখে প্রধানমন্ত্রীকে অবিলম্বে জাতীয় নির্বাচনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আর এজন্য সংলাপের উদ্যোগ নেওয়ারও দাবি জানিয়েছেন দলের নেতারা। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, জবাবদিহি না থাকায় রামপাল সহ বিভিন্ন গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে সরকার। বিকেলে বিক্ষোভ সমাবেশে এই অভিযোগ করেছেন তিনি। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এ সমাবেশে যোগ দেন দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও। বিএনপি নেতারা অভিযোগ করেন, সরকার ক্ষমতায় থেকে বিরোধী নেতাকর্মীদের উপর দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে। আজকে বলে দিলেন যে কোনো অবস্থাতেই বিএনপির সঙ্গে আলোচনা করা যাবে না। কেন? বিএনপি কি ভাইসে আসছে নাকি আলোচনা করবেন না? আলোচনা করতে বাধ্য হবেন। জনগণের ভোটাধিকার ফেরত দেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণকে জনগণের সরকার গঠন করার পথ সৃষ্টি করেন। বিএনপি মহাসচিব বলেন, জবাবদিহিতা না থাকায় জনগণের মতামত গ্রহণ করছে না সরকার। দাবি আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। আমরা শুধু বিশ্বাস করি না, আমরা এটা প্রমাণ করব যে আজকের এই গণবিরোধী সরকার, গণবিচ্ছিন্ন সরকার, এই দমন নীতির সরকার, নির্যাতনকারী সরকার আওয়ামী লীগও ক্ষমতায় থেকে থাকতে পারবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেন বিএনপি নেতারা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধন্যবাদ। রামপাল ইস্যুতে সরকারের পায়ের নিচে মাটি নেই বলে মনে করছেন তেল গ্যাস বিদ্যুৎ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক আনু মোহাম্মদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বিকেলে এক সমাবেশে তিনি মন্তব্য করেন। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধিতাকারীদের উপর নির্যাতন চলছে অভিযোগ তুলে তিনি বলেন, এতেই বোঝা যায় সরকার জোর করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র করতে চায়। রামপালের দ্বিতীয় পর্যায়ে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র না করার সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন আনু মোহাম্মদ। তিনি বলেন, এর মাধ্যমে প্রমাণিত হয়েছে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সুন্দরবনের জন্য ক্ষতিকর। শুধু দ্বিতীয় পর্যায়ে নয়, পুরো প্রকল্পই বাতিল করার দাবি জানানো হয় সমাবেশে। অনেকে বলেন যে আপনারা ভারত বিরোধী কথা বলছেন, ভারত বিদ্বেষ ছড়াচ্ছেন। ভারত বিদ্বেষ ছড়ানোর জন্য দায়ী হচ্ছে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার। এই সুন্দরবন বিনাশী প্রকল্প যতদিন থাকবে, এর যে ক্ষতি হবে, এই ক্ষতি যে বিদ্বেষ তৈরি করবে, যে ক্ষোভ তৈরি করবে, এই ক্ষোভকে কমানো যাবে না, এই ক্ষোভকে দূর করা যাবে না। খেলাধুলা খবরের জন্য রুবাইদ আপনাকে চাচ্ছি। কাল থেকে আসলে ম্যাচ শুরু হচ্ছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে আমাদের দুজন বোলার কোর্টনি ওয়ালশ হ্যান্ডপিক করেছেন, একেবারে নতুন আলী আহমদ এবং এবাদত হোসেন। মানে নেটে দেখেই তাদেরকে ওয়ালশ বলেছেন যে একটা সুযোগ দেওয়া যায় কিনা। আমি আসলে সেজন্য খুব এক্সাইটেড যে কালকে আমি তাদের খেলাটা দেখতে চাই। যাই হোক, সে খবরগুলো জানাবো, তবে তার একটা বিরতি নিচ্ছে, আর যখন ফিরবো আরো দেখাচ্ছে।
টেস্টের 1 নম্বর দল ভারত। কলকাতা টেস্টে নিউজিল্যান্ড হেরেছে 178 রানে। দেশের প্রতি দায়বদ্ধতা থেকে দলে ফেরার দাবি মামুনুলের, জিততে চান ভুটানকে। নয়টা 29 মিনিটে ফিরে এলাম খেলাধুলার সবশেষ কিছু খবর নিয়ে। ওয়ানডে সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে কাল বিসিবি একাদশের বিপক্ষে মাঠে নামছে ইংল্যান্ড। নারায়ণগঞ্জে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে খেলা শুরু হচ্ছে সকাল 10:30টায়। শুক্রবার ঢাকায় পৌঁছে একদিন বিশ্রামে কাটায় ইংল্যান্ড স্কোয়াড। 2 দিনের অনুশীলন শেষে কাল নিজেদের ঝালিয়ে নিতে মাঠে নামছে তারা। বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নেবার সাথে সাথে স্পিন অ্যাটাক যাচাই করতে চাইবে বাটলারের দল। সাথে ডাকেট বিলিংসের মতো তরুণদের পরখ করে নেবে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। অন্যদিকে টাইগার স্কোয়াডে থাকা ইমরুল কায়েস তারা বাংলাদেশের কন্ডিশনের সাথে মানিয়ে নেবার সাথে সাথে স্পিন অ্যাটাক যাচাই করতে চাইবে বাটলারের দল। সাথে ডাকেট বিলিংসের মতো তরুণদের পরখ করে নেবে ইংল্যান্ড ম্যানেজমেন্ট। অন্যদিকে টাইগার স্কোয়াডে থাকা ইমরুল কায়েস, সৌম্য সরকার, নাসির হোসেন, আলামিন হোসেন সুযোগ পাচ্ছেন ফর্মে ফেরার। 2 পেসার ইবাদত হোসেন ও আহমদ আলী প্রথমবারের মতো খেলবেন বিসিবি একাদশের হয়ে। নিজেদের কন্ডিশনে টানা 6 সিরিজ জয় ইংল্যান্ডের বিপক্ষে আত্মবিশ্বাস যোগাচ্ছে টাইগারদের। নিজেদের ফেভারিট মানছেন তরুণ অলরাউন্ডার মোসাদ্দেক সৈকত। আফগানিস্তান সিরিজ শেষে প্রথম অনুশীলনে বিশ্রামে ছিলেন অধিনায়ক মাশরাফি মুর্তজা। আর প্রচন্ড গরমেও দীর্ঘ সময় নেটে ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছে ইংল্যান্ড। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই সিরিজ শুরুর 1 সপ্তাহ আগে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। দ্বিতীয় দিনের অনুশীলনে কন্ডিশন সম্বন্ধে পরিষ্কার ধারণা পেয়েছে থ্রি লায়ন্স। পেশাদারিত্বে কমতি নেই ইংলিশদের। গরমকে পাশ কাটিয়ে নেট সেশনে ঠিকই নিজেদের প্রস্তুত করেছেন ওকস ডাকেটরা। 2 স্পিনার আদিল রশিদ আর মঈন আলী লাগাতার বোলিং করে গেছেন। অন্যদিকে টিম মিটিং শেষে এক পশলা বৃষ্টির পর স্বস্তিতেই অনুশীলন করেছে বাংলাদেশ। আফগানিস্তান সিরিজে প্রথম 2 ম্যাচের পারফরমেন্সে মনোবল হারায়নি টাইগাররা। শেষ ম্যাচের বড় জয় চাঙ্গা রাখছে দলকে। আফগানিস্তান সিরিজটা শেষ করার পর থেকে সিরিজ ওটা পুরোপুরি কারো মাথার মধ্যে নাই আমি মনে করি, এবং টিমের ড্রেসিং রুমে যখন আলাপ আলোচনা হয় তখন এগুলো আমরা বুঝতে পারি যে এটা আসলে কারো মাথার মধ্যে নাই। এখন সবার টার্গেট ইংল্যান্ড সিরিজ নিয়ে কম্পিটিশন ম্যাচ হবে আমি আশা করতেছি, এবং আমরা যেহেতু 6টা সিরিজ টানা দিচ্ছি এবং আমরা সিরিজ জেতার টার্গেটেই নামবো মাসে। ফর্মের চূড়ায় থেকেই বাংলাদেশে এসেছে ইংল্যান্ড। তাদের সামর্থ্য নিয়ে ভাবছে না টাইগার স্কোয়াড। সঠিক পরিকল্পনায় সাফল্য পেতে মুখিয়ে আছে স্বাগতিক দল। ওদের 2-1 বলার ইনজুড আছে, যে জন্য তারা আসতে পারে না, এবং যারা আসছে এরা সবাই ইন্টারন্যাশনাল প্লেয়ার এবং ইন্টারন্যাশনাল খেলতেছে রেগুলার। তো আমরা আসলে টিভিতে খেলা দেখি, যতটুকু বোঝা যায় অতটুকু মানে আমরা বুঝতে পারছি, এবং আমাদের কন্ডিশন আসলে আমরা অনেক ফেভারিট, এবং আমাদের কিছু প্লেয়ার প্র্যাকটিস ম্যাচও খেলতেছে। এটা আসলে আমরা অপোনেন্টকে জানার জন্য আরও ভালো হবে আমাদের জন্য, কারণ আমরা প্র্যাকটিস ম্যাচে হয়তো ভিডিও ক্লিপসগুলো পাইলে আমরা জানতে পারবো তাদের উইক পয়েন্টগুলো কোথায়, এবং দেশের মাটিতে আমরা কোথায় তাদের অ্যাগেনস্টে বোলিং বা ব্যাটিং করলে ভালো করতে পারবো। বৈরী আবহাওয়ায় আফগানিস্তান সিরিজে উইকেট ছিল বৈচিত্র্যপূর্ণ। ইংল্যান্ডের বিপক্ষে টাইগারদের চাওয়া নিখাত স্পোর্টিং উইকেট। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কলকাতা টেস্টে একদিন হাতে রেখে নিউজিল্যান্ডকে 178 রানে হারিয়েছে ভারত। 376 রানের টার্গেটে ব্যাট করে 197 রানেই থামে সফরকারী দলের ইনিংস। এতে 3 ম্যাচের সিরিজ 2-0 ব্যবধানে জিতে নিয়েছে স্বাগতিক দল। সেই সাথে টেস্ট র্যাঙ্কিং এর শীর্ষে উঠে গেছে বিরাট কোহলির দল। 8 উইকেটে 227 রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে ভারত। 34 রান যোগ করে 263 রানে অল আউট হয়ে যায় স্বাগতিকরা। 376 রানের টার্গেট দ্বারায় সফরকারীদের সামনে বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল ফিরে যান শুরুতেই। এক প্রান্ত আগলে রাখলেও 74 রানের বেশি করতে পারেননি টম লেইথম। নিকোলসের 24, লুক রঙ্কির 32 ও হেনরির 18 রানের পর দুটোই গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপ ইনিংস। অবসর ভেঙে ফিরে আসার পর জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন মামুনুল ইসলাম। দেশের এই ফুটবলার ভুটান থেকে ফিরতে চান জয় নিয়ে। নিজ দল চট্টগ্রাম আবাহনীর হয়ে ম্যাচ অনুশীলন কাজে লাগবে থিম্পুতে, এমনটাই বিশ্বাস এই অভিজ্ঞ মিডফিল্ডারের। কোচের সাথে টানাপোড়েন শেষে জাতীয় দলে মামুনুল ইসলাম। প্রথম দিনের অনুশীলনে দেখা গেল সেই পুরনো মামুনুলকে। একাগ্র, পরিশ্রমী ও কৌশলী, নিজেকে প্রস্তুত করছেন চিরচেনা ঢঙেই। ফিরে এসেছেন দল ও দেশের প্রতি দায়বদ্ধতা থেকেই। এবারে পালা মাঠে এর প্রতিফলন ঘটানো। থিম্পু থেকে জয় ছাড়া ফিরতে চান না এই দেশসেরা ফুটবলার। আমার সুযোগ আছে দেশকে দেওয়ার, তাইলে লাস্ট ভুটানের ম্যাচটা দিতে চাই, যে আমাদের ফুটবল এখন যে জায়গায়, এখান থেকে আমরা মানে ভালো অবস্থানে যেতে চাই। যদি আমরা কোয়ালিফাই করি আমরা একটা ভালো জায়গায় যাব,
এটা লং রেঞ্জে আমাদের ফুটবলারদের জন্যই ভালো। প্রথম লেগে ভুটানের বিপক্ষে ড্রয়ের চেয়ে হতাশা বেশি ছিল ফিনিশিং এ ব্যর্থতা নিয়ে। কোচ সেইনফ্রিড চেষ্টা করছেন উন্নতি করার, সেই ম্যাচে ছিলেন না, তবে মামুনুলের চোখে এড়ায়নি সতীর্থদের ব্যর্থতা। ভুটানে কিন্তু এত সহজ হবে না, ওটা এক ধরনের বিগ চ্যালেঞ্জ। তাদের হাই পাহাড়ের উপর অনেক উপরে খেলা, তারা টার্ফে খেলে, এই টার্ফ আর ওই টার্ফের মধ্যে অনেক ডিফারেন্স। চ্যালেঞ্জ আমাদের নিতে হবে, ফুটবল স্পোর্টসের যে কোনো কিছু আমাদের চ্যালেঞ্জ নিতে হবে। এখনো যদি আমরা চিন্তা করি ভুটানের জন্য, এটা আমাদের সবচেয়ে বেটার। আমরা চিন্তা কেন করবো? আমরা আমাদের বেস্ট পারফর্মটা মাঠে যেন দিতে পারি। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দারুণ পারফর্ম করছে তার দল চট্টগ্রাম আবাহনী, সেই মোমেন্টামকে ভুটান ম্যাচে কাজে লাগাতে চান মামুনুল। আমি কতটুক দিতে পারবো বা কতটুক দিছি লাস্ট বিগত 10 ইয়ার্স, বাট দেশকে দিতে পারলে এটা মনে একটা সান্ত্বনা থাকবে সারা জীবন যে আমি কিছু দেশকে দিচ্ছি। হতাশা থেকে অবসরের সিদ্ধান্ত, সেখান থেকে আবার ফিরে আসা নতুন কিছু নয় মামুনুলের জন্য, তবে এখনো দেশকে দেওয়ার অনেক কিছুই আছে তার, এমনটা বিশ্বাস নিয়ে নিজেকে প্রস্তুত রাখছেন মামুনুল। তৌফিক ইমদাদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আমার কাছে খেলাধুলার সবশেষ আপডেট। অন্যান্য কিছু খবর জানাচ্ছেন মোহা এবং খালেদ। রুবাইদ, আপনাকে ধন্যবাদ। কর্তৃপক্ষের অবহেলার জন্যই বেনাপোল স্থলবন্দরের গুদামে ভয়াবহ আগুন লেগেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তারা বলছে 15 দিন আগে বিদ্যুৎ লাইন মেরামতের পরামর্শ দেওয়া হলো, তা আমলে নেওয়া হয়নি। এদিকে একদিন পরও গুদামের আগুন পুরোপুরি নেভেনি। ফায়ার সার্ভিস বলছে দাহ্য বস্তু ও রাসায়নিক থাকায় আগুন নেভাতে দেরি হচ্ছে। রোববার ভোরে আগুন লাগে বেনাপোল স্থলবন্দরের 23 নম্বর শেডে। দ্রুত ছড়িয়ে পড়ে আগুন, পুড়ে যায় গোডাউনের তুলা ও গার্মেন্টস পণ্য। ফায়ার সার্ভিস জানিয়েছে গত 11 সেপ্টেম্বর একটি ল্যাম্পপোস্ট থেকে আগুন লেগেছিল 23 নম্বর শেডে। ওই সময় বিদ্যুৎ লাইন সংস্কারের জন্য বন্দর কর্তৃপক্ষকে বলা হয়, শেডে দাহ্য পদার্থ না রাখারও পরামর্শ দেওয়া হয়েছিল। সে সময় পদক্ষেপ নেওয়া হলে রোববার দুর্ঘটনা ঘটত না বলে জানায় ফায়ার সার্ভিস। ইতিপূর্বে অনেকবার তাদেরকে বলছি যে একই শেডের ভিতরে আপনারা বিভিন্ন ধরনের মালামাল রাখবেন না, কেমিক্যাল শেডে কেমিক্যাল রাখবেন, যে শেডে যে মাল রাখার কথা সেটা রাখবেন। তারপরেও তারা মানে একই শেডের ভিতরে বিভিন্ন ধরনের মালামাল রাখে। ফায়ার সার্ভিসের অভিযোগ অস্বীকার করেছে বন্দর কর্তৃপক্ষ। তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে জানালেন বন্দর কর্মকর্তা। তাৎক্ষণিকভাবে যে কোনো বৈদ্যুতিক ত্রুটি হইলে আমাদের ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং আবেদন দিলে সেটা ব্যবস্থা নেওয়া হচ্ছে না, এই জাতীয় অভিযোগ আমরা জানা নেই। এদিকে প্রায় বন্দরের বিভিন্ন শেডে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয়রা। তারা বলেন একই শেডে দাহ্য পদার্থের পাশাপাশি অন্য পণ্য রাখার কারণে দুর্ঘটনা ঘটে। ভিতরে স্মোকিং করা নিষেধ, স্মোকিংও চলে, এরকম বিভিন্ন কারণে যেগুলো বন্দর কর্তৃপক্ষ দায়ী। কেমিক্যাল, ফেব্রিক্স, মানে অ্যাসোটেড আইটেম সব মিলিয়ে সব মাল রাখে। গত 20 বছরে 16 বার আগুন লাগে বেনাপোল বন্দরে। সতর্কতার অভাবে এসব ঘটনা ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো খবর জানানোর আগে নিচ্ছি একটি বিরতি, আর বিরতির পর জানিয়ে ফিরছি। কোষ পুনর্গঠন প্রক্রিয়া আবিষ্কার করে চিকিৎসায় নোবেল পেলেন ইয়াসুনোরি ওসুমি। রাত 9:44 আমরা ফিরে আসলাম। রাত 9টা বাংলাদেশে। দেশ ছাড়ছে জঙ্গিরা, এই বিষয়ে আপনাদের মতামত জানতে চেয়েছিলাম আমরা। মেহেদি বলছেন দেশ ছেড়ে জঙ্গিরা আরো উন্নত প্রশিক্ষণ নিয়ে দেশে বড় রকমের হামলা করতে পারে, তাই জঙ্গিরা যেন দেশ ছাড়তে না পারে সেদিকে নজরদারি বাড়ানো দরকার। তাপস বলছেন এসব জঙ্গিকে আটক করতে হবে, আন্তর্জাতিক মদতদাতাদের চিহ্নিত করা জরুরি। শফিক বলছেন সব জঙ্গির বিচার চাই, সবাইকে সচেতন করতে হবে, আমরা সবাই প্রতিবাদ গড়ে তুলব। আর সুলতানা বলছেন সব জঙ্গিকে চিহ্নিত করে আইনের আওতায় আনা দরকার। জাকারিয়া বলছেন সরকারকে ধন্যবাদ, জঙ্গি দমনে বিভিন্ন পদক্ষেপ নেয়, তবে জঙ্গিরা যাতে দেশ ছাড়তে না পারে সেদিকে নজর দিতে হবে। আসিফ বলছেন জঙ্গিরা যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেজন্য সীমান্ত বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো উচিত। রিমা বলছেন সরকার ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ জঙ্গিদের চিরতরে দমন করার পদক্ষেপ নিন। জাহিদ বলছেন জঙ্গিদের অর্থ যোগানে দেশে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান আছে কিনা তা খতিয়ে দেখা দরকার। লামিয়া বলছেন জঙ্গিদের বিচারের পাশাপাশি যারা ছেলেমেয়েদের জঙ্গি হিসেবে তৈরি করছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে। রিয়ান বলছেন জঙ্গি দমন করতে গিয়ে সাধারণ জনগণ যেন হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখা উচিত। বিভিন্ন ধরনের মতবাদ উঠে আসছে। একটা SMS আমি আবার একটু আপনাদের নজরে আনতে চাই যে আন্তর্জাতিক মদতদাতাদের চিহ্নিত করা জরুরি। তারপর বলছেন যে যেহেতু বাউন্ডারি বাইরে চলে যাচ্ছে দেশে, নিশ্চয়ই কোনো একটা দেশে যে তারা আশ্রয় নিচ্ছে এবং তাদেরকে কেউ নিশ্চয়ই অ্যালাউ করছেন, আশ্রয়টা দিচ্ছেন, সেটা চিহ্নিত করাটা আমার কাছে মনে হয় খুব জরুরি এবং ফান্ডিংটাও কিন্তু গুরুত্বপূর্ণ। মহুয়া, এই সময় নিশ্চয়ই বর্ডার গুলো অনেক বেশি
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সবাই সতর্ক থাকবে? সবাই সতর্ক আছে, এই দেশ ওই দেশ দুই দেশের সবাই সতর্ক আছে। তবে রুবায়েত যেটি বলছেন সেটি আমারও মানে নজরে পড়েছে, বিষয়টি নিয়ে আমিও ভাবছিলাম যে আসলে জঙ্গিরা যে বিদেশে, জঙ্গি বা যে কোনো অপরাধী যে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারে, সেখানে আসলে অনেকগুলি টাকা পয়সার লেনদেন তার সাথে জড়িত থাকে। যদি টাকা পয়সার লেনদেন জড়িত না থাকে তাহলে আরো বড় ক্রাইমের কোনো কিছু যারা চাইছে যে এই দেশে কোনো কিছু হোক যেটা ওরা করতে চায়, সেইগুলি আসলে চিহ্নিত করা দরকার এবং সেটিকে কোনোভাবে হালকাভাবে দেখার কোনো রকম কোনো সুযোগ নাই বলে আমাদের কাছে মনে হয়। এবং সেটি শুধু জঙ্গিদের জন্য না, আমার মনে হয় যে সরকার যদি এটিও খেয়াল রাখে, আমরা প্রায় শুনি যে কোন একটি অপরাধ করে কোন একটি খুনে মামলার আসামি বা তিনি পালিয়ে দেশের বাইরে চলে গেছেন, এমনকি যুদ্ধাপরাধীদের বিচারের সময় আমরা একজনের কথা আমরা জানি যে তিনি ভারতে চলে গেছেন এবং অনেক সময় এটার উল্টোটাও আমরা দেখি যে ভারত থেকে অনেক, আমরা কিন্তু জানি যে অনেকেই বর্ডার শেয়ার করে যেসব দেশগুলোর সাথে, তাদের সাথে নিশ্চয়ই ধরনের একটা ভারতের সাথেই বেশি সেটি আপনাদের নিশ্চয়ই নূর হোসেনের কথা মনে থাকবে। নূর হোসেনকে ভারত থেকে ফিরিয়ে আনার জন্য আসলে অনেকেই কাঠখড় পোড়াতে হয়েছিল, সেজন্য যাতে না যেতে পারি, যাতে কেউ না যেতে পারে সেই দিকে আসলে নজর দেওয়া দরকার। আজকে আরেকটা সংবাদে আমরা দেখছিলাম যে যশোরে একটা পরিবারের 3 জন জঙ্গি আত্মসমর্পণ করেছে। এটা নিশ্চয়ই যশোরে এবং পরিবারের পক্ষ থেকেই বলা হয়েছে যে মানে তাদের বিভিন্ন কিছু পুলিশদেরকে জানানো হয়েছে পরিবারের পক্ষ থেকে, সেটি আসলে খুবই ইতিবাচক। যাই হোক, আমরা দর্শকদের অনেক ধন্যবাদ দিতে চাই যে দর্শকরা অনেক ধরনের মতামত পাঠিয়েছেন এবং বিশেষ করে এই ধরনের মতামতে বোঝা গেল যে বিষয়টি নিয়ে আসলে সবারই নিজস্ব আন্তর্জাতিক মদততার কথা বলেছেন, সবাইকে সচেতনতার কথা বলেছেন, চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসার কথা বলেছেন, সেজন্য সবাইকে আমরা ধন্যবাদ দিতে চাই। যাই হোক, আরেকটি খবর আছে আমার কাছে, জানিয়ে দিচ্ছি সেটা এই বছর চিকিৎসায় নোবেল জিতলেন জাপানের ইয়োশিনোরি ওসুমি। অটোফ্যাগির মাধ্যমে কোষের পুনর্গঠন প্রক্রিয়া আবিষ্কার করায় তাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আগামী 10 ডিসেম্বর সুইডেনের রাজধানী স্টকহোমে তার হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। অটোফেগি বা সগ্রাস হলো একটি স্বাভাবিক শরীরবৃত্তীয় প্রক্রিয়া, যার মাধ্যমে কোষের কোনো ক্ষতি হলে বা খাদ্যাভাব দেখা দিলে কোষের উপাদান ও কোষের অঙ্গাণুগুলোকে এনজাইমের মাধ্যমে ধ্বংস করে দেয় লাইসোজোম, আর এর মাধ্যমে কোষ নিজের উপাদানকে পুনঃপ্রক্রিয়াজাত করে। নোবেল কমিটি বলছে ঠিক কোন জটিলতার কারণে ক্যান্সার থেকে শুরু করে পার্কিনসন্সের মতো জটিল রোগ হয় তা বুঝতে ইয়োশিনোরি ওসুমির গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 50-এর দশকে যে বিষয়টি তাত্ত্বিক পর্যায়ে ছিল, 60-এর দশকে যেটা দৃষ্টিগ্রাহ্য হয়ে উঠেছিল, সেই অটোফ্যাগি প্রক্রিয়াটি স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন ইয়োশিনোরি ওসুমি। তিনি শুধু ব্যাখ্যাই করেননি, এই প্রক্রিয়াটি কিভাবে ঘটে তা পরীক্ষা করে দেখিয়েছেন। একই সাথে তিনি শনাক্ত করেছেন কোষের কোন কোন উপাদান এই প্রক্রিয়ার সাথে যুক্ত এবং এই প্রক্রিয়াটি শরীরের জন্য কিভাবে গুরুত্বপূর্ণ তারও ব্যাখ্যা দিয়েছেন ওসুমি। প্রাণীদেহের কোন জিনগুলো এই সগ্রাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে সেটিও শনাক্ত করেন ওসুমি। গবেষণা করে তিনি দেখান কি করে কোষ তার নিজের উপাদান হজম করে। নোবেল কমিটির মাধ্যমে জানতে পারলাম আমি পুরস্কার জিতেছি। একজন গবেষক হিসেবে আমি মনে করি এর চেয়ে সম্মানজনক কিছু হতে পারে না। গত কয়েক বছরে বেশ কিছু পুরস্কার আমাকে সম্মানিত করেছে, তবে নোবেল পুরস্কারের মূল্যায়ন অবশ্যই আলাদা। মঙ্গলবার পদার্থ, বুধবার রসায়ন, শুক্রবার শান্তি এবং আগামী 10 অক্টোবর অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। সাহিত্যে পুরস্কার ঘোষণার তারিখ এখনো জানায়নি নোবেল কমিটি। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় শিশুদের ঘিরে তৈরি হচ্ছে একের পর এক দুর্দশার কাহিনী। প্রতিদিন বিভিন্ন পক্ষের হামলায় প্রাণ হারাচ্ছে অগণিত শিশু, কেউ কেউ আহত অবস্থায় উদ্ধার হচ্ছে ধ্বংসস্তূপ থেকে। সবশেষ ইদলিব থেকে উদ্ধার 4 মাসের ওয়াহিদা নাড়া দিয়েছে বিশ্ববিবেককে। বোমায় বিধ্বস্ত বাড়ির ভেতর থেকে 4 মাসের ওয়াহিদাকে খুঁজে পাওয়ার পর গভীর মমতায় বুকে আঁকড়ে ধরেছিলেন উদ্ধারকর্মী আবু কিফা। তার চোখের পানি নাড়া দিয়েছে গোটা বিশ্বকে। এমনকি সংবাদটি প্রচারের সময় আবেগ ধরে রাখতে পারেননি বিবিসির উপস্থাপক কেট সিলভারটন। সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত ইদলিব শহরে বুধবার সরকারি ও রুশ বাহিনীর বিমান হামলায় বিধ্বস্ত হয় ওয়াহিদার বাড়ি। ঘটনাস্থলেই প্রাণ হারায় 3 বছরের বোন সিনার। ধ্বংসস্তূপে চাপা পড়েন মা, আর বাড়ির বাইরে থাকায় রক্ষা পান বাবা ইয়েহা। বিমান হামলার সময় আমি নিজের দোকানে ছিলাম। বোমা পড়ার পরেই দৌড়ে বাড়িতে যাই, কিন্তু সেখানে ধ্বংসস্তূপ ছাড়া কিছুই অবশিষ্ট ছিল না। বিধ্বস্ত বাড়ির ইট পাথর সরিয়ে স্ত্রী ও 2 সন্তানকে খুঁজতে থাকেন ইয়েহা। এক পর্যায়ে পাওয়া যায় গুরুতর আহত স্ত্রীর সন্ধান। তার কাছে জানা যায় ওয়াহিদা চাপা পড়েছে বাথরুমে।
এরপর দমকল বাহিনীর সহায়তায় উদ্ধার করা হয় শিশুটিকে। স্ত্রীর কাছে শুনলাম বোমা ফেলার সময় ওয়াহিদা বাথরুমে ছিল। এরপর পাগলের মতো খুঁজতে শুরু করলাম। একটা পর্যায়ে কংক্রিটের নিচে ওর ছোট্ট হাতটি দেখতে পাই। আমার হাতের স্পর্শ পেয়েই ও আঁকড়ে ধরল। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের কিছু সময় পরেই মারা যায় ওয়াহিদার মা। আর গোটা বিশ্বকে আলোড়িত করা ওয়াহিদার একমাত্র আশ্রয় এখন বাবার কোল। সারওয়ার জামান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল রাত ৯টা বাংলাদেশের আয়োজনে। আজকে রাত ৯টা বাংলাদেশ শেষ করব রোমাঞ্চকর পার্কুর প্রতিযোগিতার কিছু ছবি দেখে। তার আগে আমরা বিদায় নিচ্ছি। আমন্ত্রণ আমাদের পরবর্তী অনুষ্ঠানের। শুভরাত্রি।